আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স মানে তো বোঝেন তাই না আপনারা? ব্যালেন্স মানে কি বোঝায় বলেন তো? ভারসাম্য বোঝায়, বা কোনো জিনিসের আসলে কি কোনো জিনিসের কতটুকু আসলে উদ্বৃত্ত আছে বা কোনটুকু অবশিষ্ট আছে সেটাকে কিন্তু ব্যালেন্স বলে। যেমন যদি সাধারণ আপনি ছোট্ট একটা উদাহরণ দেন, যারা বাইক চালান তারা দেখবেন যে তেলের একটা বিষয় থাকে না, যে আপনি একবার ট্যুরে গেছিলেন, ট্যুরে যেয়ে দেখলেন যে আসলে তেল কতটুকু আছে, এইটুকু হচ্ছে কি তার ব্যালেন্স। আবার মনে করেন যে অনেক সময় দেখবেন বাড়িতে যারা মেসে থাকেন কিংবা বাসায় দেখবেন সেগুলো অনেক সময় চাল কিনে তারপরে তেল কিনে, এটা কিন্তু দেখবেন যে আপনার মাসে একটা হিসাব করে যে আসলে এই মাসের ব্যালেন্স আছে কত বা কেনা লাগবে কত। যদি ব্যালেন্স অনেক বেশি থাকে তাহলে কিনে না, যদি ব্যালেন্স কম থাকে তাহলে কিনতে হয়। ব্যালেন্স বলতে সাধারণত অবশিষ্ট অংশ বোঝায় যেটা রয়েছে। এখন আমাদের এখানে একটা কথা আছে, ব্যালেন্স অফ পেমেন্টস। পেমেন্ট মানে কি বলেন তো? এরপরে তো সবাই জানেন যেটা আপনার কাছ থেকে চলে যাচ্ছে, আউটফ্লোস। এখন এই ব্যালেন্স অফ পেমেন্ট বলতে এটা সাধারণভাবে অর্থনীতিতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা দেশের দেখবেন যে কিন্তু অনেক প্রকার কার্যক্রম থাকে তাই না? যেমন দেখবেন দেশে কিন্তু আমরা যখন হচ্ছে কি ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলে বলেন তো ইম্পোর্টের টাকাটা কিসে পরিশোধ করতে হয়? ডলারে পরিশোধ করতে হয়। এখন এই ডলারটা কিভাবে বলেন তো বাংলাদেশ ব্যাংক পায়? ডলার কিভাবে বাংলাদেশ ব্যাংক পায়? ওই স্যার ওই রেমিটেন্স রেমিটেন্স একটা সোর্স। ও রেমিটেন্স আছে, এর সাথে মনে করেন যে যারা হচ্ছে আমরা যখন এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার পরে যে টাকাটা আসে সেটা কিন্তু ডলারে আসে। এখন মনে করেন আমাদের এক মাসের যে ইম্পোর্ট, ইম্পোর্টের টাকা প্রায় 3 মাসের ইম্পোর্টের টাকা যদি আসলে আমরা ডলারে করতে যাই তাহলে প্রায় 30 বিলিয়নের মতো টাকা দরকার হয়। তো যখন আসলে বাংলাদেশ ব্যাংক কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তখন কমপক্ষে 3 মাসের ইম্পোর্ট করতে পারবে এই পরিমাণ ব্যালেন্স সবসময় সাথে রাখতে হয়। কারণ আমরা যখন বিদেশ থেকে কোনো জিনিস আমদানি করি ওখানে কিন্তু এলসি করতে হয়, লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট আপনার মধ্যে পড়ছেন অনেক, জানেন এটার অর্থ কি? প্রত্যয়নপত্র। প্রত্যয়নপত্রটা হচ্ছে মনে করেন আমি হয়তোবা এখন হচ্ছে ইন্ডিয়াতে অথবা চায়নাতে রপ্তানি করব, রপ্তানি করলে আমি তো ওই লোককে সরাসরি চিনি না। এখন ওই লোকের পক্ষ হয়ে ওই দেশের কোনো ব্যাংক আমাকে প্রত্যয়ন করবে যে উনি যদি টাকা পরিশোধ না করেন তাহলে আমি আপনাকে টাকা পরিশোধ করব। এবং এই যে এলসি খুলতে হয়, এই এলসি খোলার মাধ্যমে হচ্ছে এটা কাজ হয়। এখন এলসি খোলার পরে এটা হচ্ছে দুই দেশের সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে কাজ চলে। তখন ওই যে ব্যাংক আছে, যেমন মনে করেন আমি হয়তোবা একটা পণ্য চায়নাতে রপ্তানি করবো, রপ্তানি করলে যতক্ষণ এলসি না পাচ্ছি ততক্ষণ কিন্তু আমি ওই কাজটা করতে পারছি না। এলসি পাওয়ার পরে ওই টাকার নিশ্চয়তা থাকে যে আমি যে টাকার পণ্য রপ্তানি করব এই টাকার পণ্য ওইখানে পাঠানোর পরে ওই কোম্পানি যদি টাকা পরিশোধ নাও করেন তাহলে ওই ব্যাংক পরিশোধ করবে। এখন ব্যাংক পরিশোধ করার পরে মনে করেন ওই দেশের ব্যাংক ওই কোম্পানির কাছ থেকে যত সহজে টাকা আদায় করতে পারবে, একটা বিদেশি কোম্পানি বা একটা বিদেশি ব্যাংক ওইটা কিন্তু অত সহজে করতে পারবে না। দেখবেন ঢাকা শহরে অনেক বাড়ির উপরে কিন্তু লেখা আছে এই বাড়ি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। এবং দেখবেন যে এখানে মানে কি বলে লিকুইডেশন প্রসেস যেটাকে বলে, যে টাকাটা আপনার কি বলবো তুলে আনার যে প্রক্রিয়াটা এটা দেশের ভেতরে হলে সহজ হয়, দেশের বাইরে হলে অনেক কঠিন হয়। এই কারণে এই এলসি করতে হয়, আর এই এলসির মাধ্যমে হচ্ছে এইটা আমদানি রপ্তানি হচ্ছে। যেটা বলছিলাম বাংলাদেশ ব্যাংকে কমপক্ষে 3 মাসের রিজার্ভ রাখতে হবে। 3 মাসের রিজার্ভ মিনিমাম 30 বিলিয়ন টাকা। তো এই 30 বিলিয়ন যে আছে এই 30 বিলিয়নের এই যে বিষয়টা এটা কিন্তু থাকতেছে সর্বোচ্চ যে ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে নাকি সব ব্যাংকের ক্ষেত্রে? এটা হচ্ছে শুধু মানে আমাদের বাইরের দেশে যখন কোনো জিনিস যায় তখন সেটা হচ্ছে ভিয়া সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে যায়। মানে সেন্ট্রাল ব্যাংক যে নীতি নির্ধারণ করবে ওই নীতি অনুসরণ করে এটা কিন্তু ওই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অ্যাপ্রুভড হয়ে তারপরে ওই ডকুমেন্টটা আমাদের দেশে পাওয়া যায়। বুঝতে পারছেন? মনে করেন আমাদের দেশ থেকে লিগাল ওয়েতে যখন একটা টাকা বাইরের দেশে যায় তখন সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের ওই টেবিল ঘুরে যেতে হবে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যার যার মতো পাঠাই দেয়। আপনি মনে করেন বিভিন্ন পদ্ধতিতেই তো টাকা বাইরে যায়। যেমন টাকা বাইরে যাওয়ার একটা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কি ওভার ইনভয়েস। ওভার ইনভয়েস মানে বোঝেন? মনে করেন এটা হচ্ছে একটা রিমোট, রিমোটের দাম হচ্ছে 100 টাকা, অরিজিনাল দাম কত? 100 টাকা। মনে করেন ওইখানে আমার যে কোম্পানি আছে আমাদের সাথে পরিচিত আছে, আমি রিমোটের দাম দেখালাম 500 টাকা এবং ওর ইনভয়েসে রিমোটের দাম দেখিয়েছে 500 টাকা, মানে $500। তার মানে কি হলো 100 ডলারে তো আমি কিনতেছি, বাকি পার পিস যে 400 ডলার যাচ্ছে সেটা আমার দেশ থেকে বেরিয়ে যাচ্ছে না? এই যে টাকাটা যাচ্ছে এর মাধ্যমেই হচ্ছে আপনার দেশের টাকায় লিগাল ওয়েতে বাইরে বেরোচ্ছে। এবং এটা হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম ওভার ইনভয়েস আর লো ইনভয়েস। এখন মনে করেন যে আবার ওই টাকাটাও বিদেশে রাখার একটা উপায় আছে,
যখন আমরা ইম্পোর্ট করতেছি তখন যদি কোনো কারণে এই টাকাটা আমরা কম দেখাই, বুঝতে পারছেন? এই মাধ্যমে হচ্ছে দেশের টাকা লিগাল ওয়েতে বাইরে পাঠানো যায়। আর ইলিগাল ওয়েতে বাইরে পাঠানোর বিভিন্ন বিষয় আছে, সেটা হচ্ছে হুন্ডি। হুন্ডি বিষয়টা বুঝেন? বিকাশের মাধ্যমে অথবা বিকাশ না, বিকাশ অনেক প্রসেস। বিকাশের এটা হচ্ছে হুন্ডিটা হচ্ছে দেখবেন অনেকের অনেক জায়গায় পরিচয় থাকে না। মনে করেন আমার এক ভাই আছে আমেরিকাতে, এখন মনে করেন ওই আমেরিকা থেকে মনে করেন আর দুইজন আছে ওখানে। এখন যে কোনো কারণে বললো যে ঠিক আছে, এখন মনে করেন দুই ভাই, দুইজন থাকে আমেরিকাতে, আপন দুই ভাই, আর তাদের আর একটা ভাই থাকে দেশে। এখন বললো ঠিক আছে, আমার তো এই মুহূর্তে টাকা দরকার, তো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে তো 2 মাস সময় লাগবে। তো তুই ওকে হয়তো বা $3000 দিয়ে দে, আর আমি তো আইতে এই কয় টাকা দিয়ে দিচ্ছি। তার মানে দেখেন ভেতরে কিন্তু কেউ নাই। ও ওইখানে কি করলো, ও ওর ভাইকে ওখান থেকে $30,000 দিয়ে দিল, আর ও দেশে থেকে এই $30,000 যে দাম, এই টাকায় ওকে পরিশোধ করে দিল। ভেতরে কোথাও কি ব্যাংকের কোনো কিছু জানার থাকলো না। এইটা হচ্ছে হুন্ডি, বুঝতে পারছেন? এক্স্যাক্টলি এর ভেতরে ব্যাংক কিন্তু অন্য কোনো মাধ্যম কিছুই জানবে না। এবং এই মাধ্যমে যে টাকাগুলো আসে এটা অনেক বেশি আসে, কারণ এতে হচ্ছে কি ব্যাংক চার্জ নাই এবং অন্য কোনো সমস্যাও নাই, হ্যাসেলও নাই। যদি পরিচয় থাকে সেইভাবে এরকম কাজ করে। দেখবেন এই যে মতিঝিল এবং বিভিন্ন জায়গায় এটা অনেক বড় বড় দোকান নিয়ে বসে আছে হুন্ডি, যারা এরকম কাজ করে তাদেরকে বললে দেখা যাচ্ছে ও ওখানকার যে কোনো রিপ্রেজেন্টেটিভ যাদের আছে তাদেরকে ওই ডলার পরিশোধ করে দেয়, আর এই দেশে যারা আছে এরা তাদেরকে ওই পরিমাণ টাকা পরিশোধ করে। এটা হচ্ছে হুন্ডি বলে। আর লিগাল হইতে গেলে আপনাকে ব্যাংকে যাইতে হবে, ব্যাংকে যে ফর্ম পূরণ করতে হবে। পে অর্ডার করছেন না অনেকে, পে অর্ডার প্রসিজার, বাট টাইমটা আরো বেশি এবং খরচ তো থাকবে। তো এই হচ্ছে এই মাসে রিজার্ভ যেটা রাখতে হবে সেটা কি আপনার সেন্ট্রাল ব্যাংকের নাকি সব ব্যাংকের? শুধু সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক রাখে এবং বর্তমান রিজার্ভ আছে কত 41 বিলিয়নের মতো। রিজার্ভ তো মোটামুটি অনেক কম, এবং এই দেশ এই বছর শেষে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। কারণ হচ্ছে আমাদের যে রিজার্ভ আছে 41 বিলিয়ন, এই রিজার্ভ থেকে কিন্তু ঋণ পরিশোধ করতে হবে এই বছর শেষে। তো এই ঋণ পরিশোধ করার পরে রিজার্ভ যদি 30 বিলিয়নের নিচে নেমে যায়, তখন কিন্তু আমরা 3 মাসের যে আসছে আপনার ইম্পোর্টের যে কস্ট, এটা কিন্তু পরিশোধ করতে পারতেছি না। আর 3 মাসের ইম্পোর্ট কস্ট যদি আমরা পরিশোধ করতে না পারি, তাহলে নিশ্চয়ই আমাদের যে কোনো একটা আইটেমের ইম্পোর্ট বন্ধ করে দিতে হবে। আর যে কোনো একটা আইটেমের ইম্পোর্ট বন্ধ করে দিলে, যেমন দেখেন এখন ইলেকট্রিসিটিটা কি হচ্ছে, ইলেকট্রিসিটিটা থাকতেছে না, মানে যেমন 24 আওয়ার্স থাকতে এখন থাকতেছে না। তখন এরকম যে কোনো একটা সেক্টরকে কি করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে বা কমিয়ে দিতে হবে। এই জন্য মনে করেন অর্থনীতিতে 2022 সালে যেটা আছে, 2023 সালে কিন্তু ক্রাইসিসটা যে কোনো একটা দিকের অর্থনীতিতে কিন্তু আরো বেশি ধস নামবে। এটা শুধু আমাদের দেশে না, পুরো অর্থনীতি মানে সারা বিশ্বের অর্থনীতিটা এরকম হবে। কারণ হচ্ছে কি, করোনা ভাইরাসের সময় মানুষ যারা ছিল ওরা তো কাজ করতে পারেনি। আমরা কি করছি, আমাদের গৃহবন্দী করে রাখছি, আর যেটাই করছি একটা আলটিমেটলি কিন্তু প্রোডাকশন ছিল না। এখন প্রোডাকশন না থাকলে এটা সাইক্লিক ইফেক্ট যে কোনো জায়গায় এসে হ্যাম্পার করবে। আমরা ওই যে বাস্তু সংস্থান করছি না, এই যে মনে করেন মাছ থেকে মানুষ থেকে এটা ঘুরতে ঘুরতে থাকে। এখন কোনো একটা জায়গায় যদি মাছের প্রোডাকশন বন্ধ হয়ে যায়, দেখেন ওটা সমস্ত জায়গায় ইফেক্ট করে। এখন এই করোনা ভাইরাসের যে 2 বছর ছিল না, তখন অর্থনীতিতে কিন্তু বিভিন্ন জায়গায় প্রোডাকশন অফ ছিল। এখন ওই যে প্রোডাকশন অফ ছিল, যে ঘাটতিটা রয়েছে না, ওই ঘাটতিটা এখন বিভিন্ন জায়গা থেকে ইফেক্ট করতেছে। আমাদের জন্য তো আরেকটু বেসিক সার্ভিস 21-22-23 থেকে তো আমরা পদ্মা সেতু ঋণ পরিশোধ করা স্টার্ট করতে হবে না, সেই ক্ষেত্রে তো হ্যাঁ, ওইগুলো থাকবে। আরো মনে করেন যে আপনার এই যে মেট্রো রেলের যেগুলো হচ্ছে বড় বড় প্রজেক্টে যে ঋণগুলো রয়েছে, ঋণগুলো হয়েছে সব এই 23 থেকে পরিশোধ এই ঋণগুলো তো 23 সাল থেকে 23 সাল থেকে শুরু স্টার্ট হয়ে যাবে। এখন ওইগুলো তো মনে করেন প্রথম থেকে হচ্ছে ঋণ দিয়ে দেবে রিজার্ভ থেকে। এখন পরবর্তীতে তো রিজার্ভটা আমাকে ব্যালেন্স করতে হবে। এখন যদি আমরা অন্য কোনো সোর্স থেকে টাকা আনতে না পারি, তাহলে কি করতে হবে, আমাদের নতুন করে আবার লোন নিতে হবে। এখন যদি যে অবস্থা, এখন লোন নিতে গেলে যে পরিমাণ ইন্টারেস্ট দেওয়া লাগবে, এটা কিন্তু অনেক বেশি, বুঝতে পারছেন? অলরেডি IMF এর কাছে, যেমন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর কাছে কিন্তু টাকা চাওয়ার জন্য আমাদের দেশ থেকে অনেকবার রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এখন অবস্থা যদি কপাল ভালো থাকে, তারা যদি কোনো পজিটিভ রিটার্ন দেয়, তাহলে হয়তো কিছু দিতে পারে। স্যার আইএফসি সম্ভবত অক্টোবর লোন গ্রান্টেড করে দিবে। IMF জি স্যার, আজকে পেপার আছে। যদি হয়, হ্যাঁ এটা গত সপ্তাহে দিছিল, যদি মোটামুটি কোনোভাবে লোনটা দিয়ে দেয়, তাহলে একটু জিনিসপাতির দাম আর হয়তো বা হঠাৎ করে বেড়ে যাবে। যেমন দেখবেন না এখন অনেকটা জিনিসের দাম বেড়ে গেছে না, IMF যদি লোনটা দেয় তাহলে জিনিসের দাম একটু হলেও স্টেবল থাকবে। কিন্তু স্যার আইএমএফ একটা জিনিস উল্লেখ করছে যে তারা বছর ভিত্তিতে তারা ইন্টারেস্ট রেট বাড়াইতে পারে, কমাইতে পারে, শর্ত দেবে, কঠিন শর্ত দেবে। শর্ত দিচ্ছে তারা। এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, যেখানে ছিলাম গোড়াই, ব্যালেন্স অফ পেমেন্টে চলে আসি। তো এইটাই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, মানে হচ্ছে একটা দেশ যে পরিমাণ টাকা দিচ্ছে আর যে পরিমাণ টাকাটা নিচ্ছে, তার মানে যে পরিমাণ বাইরে চলে যাচ্ছে আর যে পরিমাণ ভেতরে আসতেছে,
এই দুইটার যে অবশিষ্ট অংশ এটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। আমরা আজকে ক্লাসে এসে একটা অঙ্ক করবো, অঙ্ক করলে একটা জিনিস বুঝতে পারবো। এই এই কথাটা তো বুঝতে পারছেন, এর রেকর্ড অফ অল ফান্ডস গোয়িং ইন অ্যান্ড আউট ইন অফ এ কান্ট্রি। তার মানে দেখেন গোয়িং ইন মানে কি হচ্ছে দেশে যাচ্ছে। আসতেছে, আর আউট মানে কি বাইরে চলে যাচ্ছে। তার মানে যে জিনিসটা দেশে আসতেছে এবং যে জিনিসটা চলে যাচ্ছে, এই দুইটার যে অবশিষ্ট অংশ এই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। তারপরে আসছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট করতে গেলে টোটাল হচ্ছে 3টা ভাগ থাকে, ঠিক আছে? আপনারা একটু খাতা কলম বের করেন, সেটা স্লাইডে নেই, আমি একটু লিখে দিচ্ছি। এই যে কি স্পিকারে তো সাউন্ড যাচ্ছে না? জি স্যার, চেক করছেন তো? এটা চেক করা লাগে না। ঠিক আছে, পরে আবার বললে ভালো। আচ্ছা, আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট দেখা যাচ্ছে তিনটা? জি স্যার, আমি বলে দিচ্ছি, আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে 3টা সমস্যা। এক নাম্বার হচ্ছে, আমি বলছি আপনারা লেখেন, রিফ্লেকশনের জন্য যারা দেখতে পাচ্ছেন না তারা লেখেন। সবার উপরে যেটা লিখেছি ওটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, কেমন? তার নিচে 3টা জায়গায় 3টা ছক দেখছেন না? প্রথমটা লেখেন কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, পরেরটা লেখেন ক্যাপিটাল অ্যাকাউন্ট, অ্যান্ড থার্ড ফেজ যেটা সেটা লেখেন হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। আচ্ছা, একটা জিনিস, আপনারা তো অ্যাকাউন্টিং পড়তেছেন না, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং? জি স্যার। আপনারা হচ্ছে সেকেন্ড সেমিস্টার না ফার্স্ট সেমিস্টার? এরপরে হচ্ছে কি আপনারা বলেন তো অ্যাকাউন্টিং টোটাল কয় প্রকার? হিসাব, হিসাব তো সনাতন আছে, আধুনিক পদ্ধতি আছে, মানে অ্যাকাউন্টিং কত প্রকার? হিসাব বিজ্ঞানটা কত প্রকার? এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন, বুঝছেন? আপনাদের কিন্তু এই সেমিস্টার শেষে ভাইবা দিতে হবে না? জি স্যার। আপনারা দেখছেন যে নতুন নিয়ম হয়েছে, কিন্তু প্রত্যেক সেমিস্টার শেষে সবাইকে ভাইবা দিতে হবে, এবং প্রত্যেক কোর্সে কিন্তু প্রেজেন্টেশন ম্যান্ডেটরি করছে। আপনারা বোধহয় অলরেডি প্রেজেন্টেশনের একটা ঝামেলায় পড়েই গেছেন। আজকে এই তো, এটা হচ্ছে কি, এটা কিন্তু আমাদের নোটিশ আসছে যে আপনাদের হচ্ছে এইসব বিষয়গুলোতে প্রত্যেক কোর্সেই রাখতে হবে, এবং আলাদা করে মার্ক অ্যাসাইন করা হয়েছে ইয়ারটিতে। বা দেখবেন আপনাদের ওই স্টুডেন্ট পোর্টালে কিন্তু প্রত্যেকের মার্ক আলাদা আলাদা, কে কত মার্ক পাবেন ওইটা হচ্ছে একটা লিস্টে দেওয়া হয়েছে, আমাদের নোটিফাই করে ওখানেও জানানো হয়েছে। তো এই অ্যাকাউন্টিং কত প্রকার আপনারা পড়ছেন কিন্তু মনে নাই। বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টিং হচ্ছে টোটাল 3 প্রকার। একটা হচ্ছে আমরা জানি না যে আসলে কাল কত প্রকার, 3 প্রকার না? জি স্যার। একটা কি অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। এই অ্যাকাউন্টিং কিন্তু 3টা। একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা, এটা বললাম অতীতকাল, এটা হচ্ছে শুধুমাত্র অতীতের ইভেন্ট নিয়ে আলোচনা করে। মনে করেন আপনি আজকের এই আগের যত ঘটনা আছে এই সকল ঘটনা কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যাবে। কিভাবে যাবে? আপনারা যখন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করছেন তখন লিখছেন না 1 তারিখে অমুকে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, ব্যবসার এই হিসাবটা করছেন কত তারিখে? 31 তারিখে। 31 তারিখে করতেছেন, অথবা তার মাসের বা বছরের শেষে বছরের করতেছেন। শেষে গিয়ে করতেছি। এখন একটা জিনিস খেয়াল করবেন,
এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে কিন্তু সবসময় অতীত ঘটনা আসে, যে ঘটনা এখনো মানে ঘটে গেছে, বুঝতে পারছেন? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে পাস্ট ইভেন্ট নিয়ে আলোচনা করে। 2 নাম্বার হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে বর্তমান ইভেন্ট নিয়ে আলোচনা করে। মনে করেন আপনি এই কাজটা করতেছেন, এটাই পার ইউনিট কস্ট কত আসতেছে, এটা হচ্ছে সবসময় কস্ট অ্যাকাউন্টিং আলোচনা করবে, পার ইউনিট কস্ট। এবং আরেকটা কি ছিল, ভবিষ্যৎকাল ছিল না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা কীভাবে কানেক্ট করে, আপনি মনে করেন একটা ফরেন কোম্পানি থেকে একটা অফার পাইছেন, আসলে অফারটা আপনি নেবেন কিনা, এখন ওইটা নিয়ে আপনি একটু হিসাব কিতাব করবেন যে আসলে এটা আমার লাভ হবে নাকি লস হবে। তারপরে হিসাব করলেন যে না ঠিক আছে, তাহলে আগামী মাস থেকে আমরা এই অফারটা নিতে পারি। তো এই 3 প্রকার অবস্থানের ভিত্তিতে অ্যাকাউন্টিংটাও 3 প্রকার। এটাই হচ্ছে বেসিক্যালি, এটা যখন আপনারা এমবিএতে যাবেন তখন দেখবেন ওইখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অ্যাডভান্স লেভেল করানো হয়, অ্যাপ্লাইড, ওইখানে এটা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এরপরে অবশ্য আপনারা পরের সেমিস্টার না, তারপরের সেমিস্টারে সম্ভবত কস্ট অ্যাকাউন্টিং পাবেন, তারপরে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পাবেন। তখন দেখবেন এই বিষয়ে অনেকগুলো অঙ্ক আছে, তখন অঙ্ক বলে বুঝতে পারবেন। তবে এখান থেকে আপনাদের কোশ্চেন আসে সবচেয়ে বেশি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এখান থেকে বেরিয়ে যখন আপনারা বিভিন্ন জায়গায় চাকরি পরীক্ষা ভাইবা দিতে যাবেন, দেখবেন ওইখান থেকে সিপিবি রিলেশন আছে একটা, কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিস, ওখান থেকে প্রচুর কোশ্চেন আসে। মানে কোথাও যদি আপনি যে কোনো আসলে পাওয়ার সেক্টর কিংবা অন্য যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যান, যদি অ্যাকাউন্টিং থেকে 2টা কোশ্চেন থাকে তাহলে একটা থাকবে সিপিবি রিলেশন, মানে কস্ট ভলিউম অ্যান্ড প্রফিট রিলেশনশিপ। এখানে টার্গেট প্রফিট বের করার বিভিন্ন পদ্ধতি আছে, যে আপনি 500 টাকা প্রফিট করবেন, এটা কীভাবে বের করবেন, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আছে। তো যাই হোক, এখানে যেটা ছিল, এই 3টা কেন বললাম, অ্যাকাউন্টিং এর প্রকার ভেদে কেন গেছিলাম, সেটা হচ্ছে দেখুন তো আমাদের এখানে টোটাল আইটেম কয়টা, 3টা। কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। আচ্ছা, কারেন্ট অ্যাকাউন্ট বলতে কি বোঝায় বলেন তো? কারেন্ট মানে হচ্ছে চলমান, বুঝতে পারছেন, যে জিনিসটা সবসময় চলতেই থাকতেছে, সেটাকে আসলে কি আপনার কোনোভাবে যে হ্যাম্পার করার উপায় নাই। আমাদের এক্সপোর্ট আর ইম্পোর্ট, এটা কি রেগুলার বেসিসে চলতেই থাকে না? এখন এই এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টিংয়ে, এই কারেন্ট অ্যাকাউন্টে বেশি আসবে। পরে আসে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে সাধারণত হচ্ছে, ক্যাপিটাল বলতে কি বোঝায়, লং টার্ম বোঝায় না? মনে করেন আপনি আমেরিকাতে একটা বাড়ি কিনবেন, আবার আমেরিকার কোনো লোকজন বাংলাদেশে একটা বাড়ি কিনবে, এই যে সব বিষয়গুলো আছে এগুলো ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে। লাস্ট ওয়ান হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। ফিনান্সিয়াল অ্যাকাউন্টে হচ্ছে এছাড়া আরও কিছু কার্যক্রম আছে যেটা ডেইলি বেসিসে আন্তর্জাতিকভাবে চলতে থাকে, এইসব বিষয়গুলো এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টে আসে, মানে আসবে। আমরা এরপর একটা অঙ্ক করবো, অঙ্ক করার সময় আমরা ডিটেলস আরও করতে পারবো। তো এই 3টা ছিল হলো মূল জিনিস। এর সাথে আমাদের আরও কিছু আছে, অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, যেটা এখানে বললাম, এটা অঙ্ক করার সময় ভালোভাবে বুঝতে পারবো। ফ্যাক্টরিং ক্যাপিটাল দরকার নেই। আচ্ছা, রেমিটেন্স মানে তো বোঝেন, রেমিটেন্স মানে কি বলুন তো? বৈদেশিক। এরা হচ্ছে কোন পদ্ধতিতে আসবে, তারা কিন্তু বাংলাদেশের বাইরে যেয়ে কাজ করবে, এবং এখানে কিন্তু একটা বিষয় বলা আছে, ইজ নট ইন এক্সচেঞ্জ ফর গুড সার্ভিস অর ফিনান্সিয়াল অ্যাসেট। মনে করেন আমি যে কোনো এক্সপোর্ট করলাম, প্রোডাক্ট পাঠালাম, তাহলে যে টাকা আসলো তা না, বা ফিনান্সিয়াল অ্যাসেট চলে গেলে তা না। যখন কি হচ্ছে, একজন গিয়ে ওখানে কাজ করে আনতেছে, তখনই হচ্ছে এটা রেমিটেন্স হচ্ছে। আচ্ছা, এটা শীতে ভালো পাবেন, এটা এখানে আসে নাই, এক্সচেঞ্জ রেট। আচ্ছা, এগুলো পরে দেখবো, অঙ্কটা কি যাবো। আচ্ছা, খাতাগুলো বের করে একটা অঙ্ক করতে হবে। জাকির, এই পাশে এই লাইটটা অফ করে দাও। এই বোর্ড কি আপনারা দেখতে পাচ্ছেন? সবাই একটু দ্রুত লিখে নিন। From the
কারণটা কি? আমাদের দেশে কি বলে ওই যে টাকা অবৈধভাবে টাকা পাচার হচ্ছে, ভারতে হচ্ছে না স্যার। এটার কাহিনী হচ্ছে কি শোনেন, কাহিনী হচ্ছে কি, একটা জিনিস দেখছেন, মার্কিন নিষেধাজ্ঞা দেয়। মার্কিন নিষেধাজ্ঞা মানে কি বোঝেন? হ্যাঁ মার্কিন নিষেধাজ্ঞা, এই পেছনে, মার্কিন নিষেধাজ্ঞা মানে কি বোঝেন? স্যার ওরা তো স্যার মাঝে মধ্যে বলে যখন করোনার সময় না, বলছিল যে অমুক দেশ এটা- অমুক দেশ মানে উদ্দেশ্যে ভ্রমণ করতে পারবো এটা না একটা এরকম। বিষয় হচ্ছে কি, আপনি যখন মানে যে কোনো ভাবে বাংলাদেশের বাইরে যাবেন তখন বুঝবেন আসলে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টা কি। মনে করেন আপনাদের যে কোনো কার্ড, মোবাইলে কার্ড আছে না, জি স্যার। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনি দেখবেন যে মোবাইলে যখন আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে টাকা থাকে, দেখবেন এটা হয়তোবা কি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড। এখন এই মাস্টার কার্ড এবং ভিসা কার্ড এই দুটার হেডকোয়ার্টার কোথায় বলুন তো? আমেরিকাতে। এখন বিষয়টা হলো, আপনি যখনই দেখবেন যে বিভিন্ন যে ব্যাংকগুলো আছে, ব্র্যাক ব্যাংক থাকতে পারে, ডাচ বাংলা ব্যাংক থাকতে পারে, অথবা ইসলামী ব্যাংক থাকতে পারে, এই প্রত্যেকটা ব্যাংকের কিন্তু কার্ডেই দুইটার একটা হবে, হয় মাস্টার কার্ড হবে, তা নাহলে ভিসা কার্ড হবে। এখন বিষয় হচ্ছে এরা কিন্তু ডলার এদের কাজ করে। আপনি যখন টাকাটা ওই মাস্টার কার্ডে রাখতেছেন এবং এই টাকাটা কিন্তু আমেরিকার সার্ভার থেকে ওখান থেকে কন্ট্রোল করতেছেন। আপনি মনে করেন এখানে নিচে যে এটিএম বুথে যাবেন, কার্ডটা দিবেন, টাকাটা বের করবেন, কিন্তু টাকাটা আসতে কিন্তু ওই সার্ভার ঘুরে। এখন আপনার যখন এই মার্কিন নিষেধাজ্ঞা থাকে তখন আপনার ডলারাইজেশনের নিষেধাজ্ঞা থাকে। তার মানে আপনি কিন্তু ওইটা দিয়ে আপনার মাধ্যমে কোনো ডলার এক্সচেঞ্জ করতে পারবেন না, বুঝতে পারছেন? আর ডলার যদি এক্সচেঞ্জ না করেন, আমাদের বাংলাদেশ থেকে কিন্তু আমরা সরাসরি রুপি কিনতে পারি না। যেমন আমাদের প্রথমে ডলার কিনতে হবে, ডলারকে রুপিতে কনভার্ট করতে হবে। কিন্তু ভারত করছিল কি, এই যে আমাদের তেলের বাজার যখন অস্থিতিশীল হয়ে যায়, তারা সরাসরি রাশিয়ার মুদ্রা কিনছে এবং রাশিয়া থেকে তেল কিনছে, ডলারে কিন্তু যায়নি, বুঝতে পারছেন? কারণ রাশিয়া 5টা যে বড় সামরিক শক্তিধর রাষ্ট্র আছে দেশে, মানে পৃথিবীতে, 1 নম্বর হচ্ছে রাশিয়া, মানে রাশিয়া, 2 নম্বর হচ্ছে আমেরিকা, তারপরে যুক্তরাজ্য, তারপরে চায়না, আরেকটা কি আছে, দক্ষিণ ফ্রান্স। কোরিয়া। 5টা হয়েছে না? হয়েছে। 1 নম্বর রাশিয়া, 2 নম্বর যুক্তরাষ্ট্র ইউএসএ, 3 নম্বর যুক্তরাজ্য ইউকে, 4 নম্বর হচ্ছে চায়না, 5 নম্বর হচ্ছে ফ্রান্স। এই 5টা, এই 5টাই হচ্ছে সামরিক শক্তিধর রাষ্ট্র। এবং মনে করেন এই যে কোনো কারণে জাতিসংঘ আছে না, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই 5 জন হচ্ছে স্থায়ী সদস্য। যে কোনো একটা প্রস্তাব গেল, বুঝতে পারছেন? যেমন মনে করেন এখন যুদ্ধ চলছে কোথায়, রাশিয়া এখানে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা বন্ধের একটা প্রস্তাব গেল, এই 5টা রাষ্ট্রের কোনো একটা রাষ্ট্র যদি এই প্রস্তাবটা কোনো সম্মতি দেয়নি যে হ্যাঁ এটা হবে, হ্যাঁ যদি না বলে তখন এটাকে বলে ভেটো দেওয়া। এই 5 জনের যে কোনো একজন যদি না বলে তো সেটা হচ্ছে না। এই 5 জন হচ্ছে জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য এবং এরা সারা জীবন থাকবে, যতদিন ক্ষমতা আছে ততদিন থাকবে। বাদ বাকি যে সদস্যগুলো আছে এক এক সময় এক একজন আসে, কিন্তু এরা যতদিন থাকবে এরা যে কোনো সিদ্ধান্তকে না বলার ক্ষমতা রাখে। এরা পৃথিবীর যে কোনো সিদ্ধান্ত, ভালো হোক মন্দ হোক, যদি এদের পছন্দ না হয় করবে না। মনে করেন যখন আমাদের যুদ্ধ চলতেছিল 71 সালে, তখন কিন্তু আমেরিকা ছিল হচ্ছে কার পক্ষে, পাকিস্তানের পক্ষে। এবং যখন আমাদের এখানকার অবস্থাটা একটু ভালো, মানে বাংলাদেশের পক্ষে অবস্থান, তখন কিন্তু যুদ্ধবিরতির জন্য আমেরিকা, মানে পাকিস্তান থেকে আমেরিকায় প্রস্তাব দেওয়া হয়েছিল এবং আমেরিকা কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব তুলছিল। একটা দেশ কিন্তু এইটাই কি করছিল না, ভোট দিচ্ছিল না। বলতে পারেন কে? হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন ছিল তখন। সোভিয়েত ইউনিয়ন কিন্তু ওইখানে এই প্রস্তাবে রাজি ছিল না যে এখন যুদ্ধবিরতি এটা চলবে না, যুদ্ধ এভাবেই চলুক, তাহলে সহজে ওই সময়টা এটাকে মেনটেন করা যাবে। ওই সময় রাশিয়া যদি ভোট দিত তাহলে কিন্তু অবস্থা এখন যেটা আছে এটার বিপরীত হইত। শুধু রাশিয়ার ওই ভোটের কারণেই কিন্তু তখন এই চেঞ্জ বর্তমান, বুঝতে পারছেন? যাই হোক, কোথায় থেকে ছিলাম যেন, ব্যালেন্স অফ পেমেন্ট একটু দেখতে পাচ্ছেন কোথায় যেন, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ইজ রিকোয়ার্ড টু ক্যালকুলেট। আচ্ছা, বিওপি সংক্ষেপে লিখি, বুঝতে পারবেন? বিওপি মানে কি, ব্যালেন্স অফ Payment. পেমেন্ট। আচ্ছা, আমি পরবর্তীতে এটা লিখে দিচ্ছি, আপনারা পরে আবার মনে রাখবেন। Balance of payment from the following information we are required to calculate the balance of payment.
হচ্ছে এটা হচ্ছে ডলার সাইন, একটা এস দিয়ে মাঝ থেকে কেটে দেওয়া, আর শেষে বি মানে হচ্ছে বিলিয়ন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো এটা? Yes, sir. আপনারা পেছন থেকে কি দেখতে পাচ্ছেন একেবারে লাস্টে? স্পষ্ট দেখতে পাচ্ছেন? আচ্ছা, বাইনিকুলার রুমে গেছে। ইনকাম রিসিভ মিলিয়ন। বিলিয়ন। মিলিয়ে মানে 1 বিলিয়ন সমান সমান কত কোটি বলেন তো? তো 10 কোটি। এই 10 সরি 100 কোটি স্যার। স্যার শুনলে একটা কম বলছি। এই ভালো স্যার। আচ্ছা, লেখা হচ্ছে একটু লেভেলে বলেন, এটা মুছে আবারও লিখতে হবে। যেটা লিখেন না একটু দ্রুত লিখেন। আমি ভালো করে কম্পিটিশন। You are required. আমি লিখেছি। এই আপনার খাতাগুলো মতো স্যার আমি নিতে স্যার। সমস্যা আনেন নাই? না এটা কি অ্যাসাইনমেন্ট? হ্যাঁ স্যার। এমনি পেজ নেই? না স্যার। সমস্যা নেই স্যার। এই একটা পেজ দেন তো কেউ এই পেজ খাতা কার এটা? যাকে একটা পেজ ছেড়ে দিন। লেখা আছে সবার? আচ্ছা, এটুকু হয়েছে সবার? মুছে দিব? Foreign reserve action. 625, right? 165 না আগেরটা হ্যাঁ 625 সামদিস না।
বৈদেশিক বিনিয়োগ স্যার কান্ট্রি সেল অফ ওটা কি বন্ড 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 মানে দেশ মানে দেশ অনেক সময় ঋণ নেয় না, দেশ থেকে তো ঋণ নিতে গেলে ওই ঋণটাকে আসলে সেল অফ বন্ড অ্যাসেট তারপর এটা কি? এখানে দেখা যাচ্ছে কান্ট্রিজ অ্যাসেট অ্যাব্রোড, অ্যাব্রোড মানে বিদেশে। মনে করেন আমাদের দেশের বিভিন্ন মনে করেন সম্পত্তি বিদেশে আছে না, সেইগুলো আর কি। আচ্ছা হয়েছে লেখা সবার? একটু দ্রুত লিখে ফেলো। লিখে দেখতে হবে। Omissions। অনেক কিছু ভুল থাকে তো, বিভিন্ন ভুল যদি থাকে পরবর্তীতে ওটাকে আপনার রেকটিফাই করার জন্য এরকম অপশনস লেখা থাকে। সবার লেখা হলে বলবেন। এই জায়গায় ফোনে কি বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার আচ্ছা লেখা শেষ সবার? দ্রুত বলেন। লাস্ট লাইন লাস্ট লাইন ইরোর্স অ্যান্ড ওমিশনস, ভুল এবং বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায় না যে অনেক কিছু হিসাব করতে বাদ পড়ে যায়, সেগুলো। স্যার এটা একটু জুম করে দেওয়া যায় না, মানে এই যে ক্যামেরা ও হ্যাঁ জানি। তাহলে কেননা অনলাইন ক্লাসে কিছু দেখা যায় না। বোর্ড দেখা যায় না তাই তো হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি, আমি এখন বলতে চাই প্রবলেম এভাবে জুম ফুল এটা হয়েছে হয়েছে দেখা যায় ব্যাস এবার বুঝে গেলাম। আচ্ছা শেষ সবার? কমপ্লিট? আচ্ছা আমরা এবার সলিউশনে আসি। সলিউশনটা হলো ফাইনাল অ্যাকাউন্ট করছি না আমরা? জি স্যার ফাইনাল অ্যাকাউন্ট করার জন্য আমাদের কিন্তু দুইটা ধাপ অনুসরণ করতে হতো, মনে আছে? জি স্যার বলুন তো কি কি? এই ক্রয় বিক্রয় লাভ করতে এক নম্বরে ছিল না ক্রয় বিক্রয় হিসাব, দুই নম্বরে কি ছিল লাভ করতে লাভ ক্ষতি হিসাব, তিন নম্বরে ছিল চূড়ান্ত উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট। এখন আমাদের ওইখানে কিন্তু একটা মিলে র্যান্ডমলি সকল তথ্য দেওয়া থাকতো, সেখান থেকে আমাদেরকে তথ্য পিক করে নিতে হতো কোনটা ক্রয় বিক্রয় হিসাবে আসবে, কোনটা লাভ ক্ষতি হিসাবে আসবে, আর কোনটা উদ্বৃত্তপত্র যাবে। আমাদের টোটাল মিলে ব্যালেন্স অফ পেমেন্টের হিসাব হচ্ছে তিনটা, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, দুই নম্বরে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তিন নম্বরে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। এই তিনটা অ্যাকাউন্টে মনে করেন যে ব্যালেন্সটা হবে, এই তিনটা ব্যালেন্সকে যোগ করে দিলেই আমরা ব্যালেন্স অফ পেমেন্ট পেয়ে যাব। তো এই তিনটার ভিতরে সব কিছু কিন্তু একসাথে দেওয়া রয়েছে। আমরা যে অঙ্কটা লিখছি এর ভিতরে কিন্তু সব একসাথে দেওয়া আছে। এখন এইখান থেকে এই তিনটা অ্যাকাউন্টে যে জিনিসটা যেখানে আসবে সেটা সেখানে যোগ করতে হবে, যেটা যেখান থেকে বিয়োগ করা দরকার সেটা সেখান থেকে বিয়োগ করতে হবে। তারপরে যে ব্যালেন্সটা আমরা পাবো সেটাই ব্যালেন্স অফ পেমেন্ট। ওকে, খুবই সহজ একটা অঙ্ক, জাস্ট আমরা যোগ বিয়োগ করা শুরু করি। সলিউশন লেখেন, তারপরে স্লাইড স্লাইড না রয়েছে
কারেন্ট অ্যাকাউন্ট 2011। কারেন্ট অ্যাকাউন্টের বিষয় হচ্ছে কারেন্ট মানে তো বোঝেন, এটা হচ্ছে সবসময় চলমান। এক্সপোর্ট আর ইম্পোর্ট এটা সবসময় চলতে থাকে না, এইসব জিনিসগুলো সেটা কারেন্ট অ্যাকাউন্টে বেশি আসবে, ঠিক আছে? তো কারেন্ট অ্যাকাউন্টে যে যে জিনিসগুলো থাকছে এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এক্সপোর্ট কত ছিল দেখেন তো? স্যার এক্সপোর্ট 2105। 2105 বিলিয়ন। ইয়েস স্যার প্লিজ। আমরা এটা 2105 বিলিয়ন লিখে ফেলেন। এরপরে আমাদের ছিল ইনকাম রিসিভ 739। এটা ছিল হলো 739 739 বিলিয়ন। বিলিয়ন। এরপরে এটা হচ্ছে সব অ্যাড হচ্ছে কেমন, অ্যাড। আচ্ছা এক্সপোর্ট তো হচ্ছে আমাদের অ্যাড করলাম, এক্সপোর্ট করলে আমাদের টাকা আসে না যায়? এক্সপোর্ট এক্সপোর্ট মানে সেল না স্যার, জি স্যার। টাকা আসলে সেল করে তখন কি হচ্ছে টাকা আসতেছে। এই জন্য এক্সপোর্ট করলে এখানে শুধু আমরা বের করব যে কোন সময় টাকা চলে যাচ্ছে আর কোন সময় টাকা আসছে। টাকা যখন চলে যায় তখন সেটাকে বলে আউটফ্লোস, আর টাকা যখন আসে সেটাকে বলে ইনফ্লোস। আমরা শুধু দেখব টাকা যেটা আছে এবং যেটা চলে গেছে এগুলোর ভিতর ব্যালেন্সটা কত। যদি আসলে দেখা যায় আমরা টাকা পাইছি কম দিয়েছি বেশি তখন এটা হচ্ছে কি ডেফিসিট, আর যদি হচ্ছে কোনটা আমরা টাকা দিয়েছি কম পেয়েছি বেশি সেটা হচ্ছে সারপ্লাস। এইটা বের করা হচ্ছে টোটাল অঙ্ক, আর কিছু না। তাহলে ইনকাম রিসিপ্ট আমরা এটা যোগ করব। ইম্পোর্টটা কি করব? মাইনাস বাদ যাবে। ইম্পোর্টটা হচ্ছে আমরা মাইনাস মানে কি বলেন তো? বিয়োগ। মানে এই যখন কি হয় অ্যাকাউন্টিং এর ভাষায়, ইয়েস স্যার মানে মাইনাস। হিসাবের ভাষায় যখন মাইনাস আসে তখন তার আগে কিন্তু মাইনাস চিহ্ন আসে না, সেটাকে ব্র্যাকেট দিয়ে দিলে সেটা মাইনাস প্রকাশ করে, ঠিক আছে? অ্যাকাউন্টিং এ আপনি যখনই কোথাও মাইনাস করবেন ওর আগে মাইনাস লেখার দরকার নেই, শুধু এটাকে ব্র্যাকেট দিয়ে দিবেন মানে ওটাই মাইনাস, ঠিক আছে? কি ওটার যোগফলটা করা উচিত না? বুঝি না, বিভিন্নভাবেই করতে পারেন, এভাবেই করেন। পরে 0 দিন নেই। সরি, আচ্ছা টোটালি আমাদের এই কয়টা জিনিস হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে আসে। দেখেন এটার ব্যালেন্স কত মিনিট? এই তুমি ও হ্যাঁ দেখলাম না, দেখলাম দেখা হয়। না দিয়েস নেট ট্রান্সফার ট্রান্সফার নেট ট্রান্সফার ছিল নেট ট্রান্সফার ছিল না অঙ্কে? না স্যার কি বলেন? না স্যার আচ্ছা তাহলে অঙ্কে একটু নেট ট্রান্সফারটা লিখে নেন। ট্রান্সফার মানে তো বোঝেন, ট্রান্সফার মানে চলে যাওয়া না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আর নেট ট্রান্সফার বলতে সাধারণত কোনো জিনিস বা টাকা পয়সা বা কোনো জিনিস আপনি দিচ্ছেন এটাকেই বোঝেন। দেখেন তো ব্যালেন্স কত আসে? কত হয়েছে দেখেন তো ব্যালেন্স? যোগ বিয়োগ করছেন কেউ? স্যার minus 564. 564 না আরো কম বেশি হবে? 474. হ্যাঁ ঠিক আছে। এটা কি মাইনাস না? হ্যাঁ মাইনাস। মাইনাস হলে কি সারপ্লাস না ডেফিসিট? ডেবিসিটস ডেফিসিট, রাইট।
মাইনাস যদি হয় তার মানে কি আমরা এই টাকাটা 75 না 74 না যখন মাইনাস ফিগার আসে তখন কি আমরা পাইছি কম দিয়েছি বেশি শেষ এই পর্যন্ত আমাদের এই অঙ্ক বিষয়টা হলো এই সব কিছু সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে ঠিক আছে যদি আসলে এই অঙ্কে সব সিকোয়েন্সিয়ালি না দেওয়া থাকতো আমাদেরকে আসলে অঙ্ক পড়ে এক একটা করে পিক আপ করে প্রথমে কোনটা কারেন্ট অ্যাকাউন্টে করতে হবে কোনটা ক্যাপিটাল অ্যাকাউন্টে করতে হবে এটা নিতে হতো তখন এটা অনেক বেশি টাফ হয়ে যেত আমরা এটা করি তারপরে আরো দুটো অঙ্ক করবো তারপরে মোটামুটি এই বিষয়গুলো অনেক কিছু হয়ে গেছে আচ্ছা বুঝতে এটা জি স্যার বুঝতে কি তারপরে একটা নাম লেখেন তারপরে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা কত ছিল হচ্ছে 2021 হবে এরপর হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখুন ফরেন ওন্ড অ্যাসেটস ইন কান্ট্রি আচ্ছা এইটা দ্বারা কি বোঝায় বলেন তো ফরেন ওন্ড অ্যাসেটস ইন কান্ট্রি ফরেন ওন্ড মানে কি দেশের মধ্যে বৈদেশিক কোনো সম্পদ হ্যাঁ এরকম ফরেন ওন্ড মানে কি বিদেশি মালিকানা বিদেশের মালিকানার কোনো সম্পত্তি আমাদের দেশে আছে এটা তারা আসলে সেল বোঝায় মনে করেন আমাদের দেশের কোনো একটা বাড়ি যদি বিদেশি কেউ এসে কিনে তাহলে কি সে আমাদেরকে টাকা দেয় না হ্যাঁ তাহলে এটা কি টাকা আসতেছে না যাচ্ছে আসতেছে তার মানে এটা অ্যাড হবে ঠিক আছে তাহলে এটা এখানে লেখেন অ্যাড অ্যাড মানে তো বোঝেন যে এটা প্লাস ফিগার তারপরে ছিল ফরেন রিজার্ভস আচ্ছা এখানে সব জায়গায় ডলার সাইন দেওয়া হয়েছে তো যেহেতু ডলার আছে ডলার সাইন দেওয়া হয়েছে আচ্ছা এরপরে যে আইটেমটা সেখানে কি আমাদের সেল অফ বন্ড লেখা ছিল না অন্য কি লেখা ছিল সেল অফ বন্ড 16 বিলিয়নের যেটা কান্ট্রি সেলস বন্ড সেল অফ কত টাকা ওইটা 16 দেশের সম্পদ বিদেশে আছে আচ্ছা সেল অফ বন্ড যেটা এটা হচ্ছে প্লাস ফিগারে আসবে এটা কান্ট্রি অ্যাসেট বুঝছো সেল অফ বন্ড কি অ্যাড হবে সেল আমরা যখন ঋণ নিই তখন আমাদের টাকা আসে না যায় যায়
এই ঋণ নিলে টাকা আসে না যায়? ওই আছে স্যার আসছে। তাহলে কি ওটা প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। কত হয়েছে দেখেন তো? যোগফল কত হয়? স্যার যোগ আদার ক্যাপিটাল অ্যাকাউন্টে কি আসে দেখেন তো? 426 সারপ্লাস মাইনাস না প্লাস? প্লাস প্লাস কত? 426 426 তাই তো? প্লাস না? স্যার তাহলে কি হবে? সারপ্লাস 426 বিলিয়ন মার্কিন ডলার। ঠিক আছে? বুঝছো সবাই? শেষ। যারা ছবি তুলতেছেন এদের কিন্তু থাকবে না শেষে, বুঝছেন? স্যার লিখতেছি না আর দেখতে হচ্ছে যেহেতু হচ্ছে পরীক্ষায় ম্যাথ থাকবে, যারা ভালো করতে চান তারা ম্যাথটা একটু ভালো করে প্রিপারেশন নিয়ে হয়েছে। স্যার আচ্ছা পরেরটা যাই, শেষেরটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। কান্ট্রিজ এসে ডেভেলপ মানে দেশের সঙ্গে বিদেশে আছে হ্যাঁ বিদেশিরা কোনটা কোনটার সমস্যা? কান্ট্রিজ অ্যাসেট অ্যাব্রোড এটা ও এই কান্ট্রিজ অ্যাসেট অ্যাপ্রুভ মানে হচ্ছে আমরা যদি বিদেশ থেকে কোনো একটা বাড়ি কিনি, ওদেরকে আমাদের টাকা দেওয়া লাগবে না? সাপোজ আমরা আমেরিকায় একটা বাড়ি কিনলাম, তখন এই টাকাটা হয়তো আমাদের দেশের অথবা আমাদের সরকারকে তো যে কাউকে পরিশোধ করতে হবে। তো সেই টাকাটা আসতেছে না যাচ্ছে? আমরা যদি বিদেশ থেকে কিছু মানে একটা বাড়ি কিনি তাহলে আমাদের টাকা আসবে না যাবে? যাবে। তাহলে এটা মাইনাস। শুধু খেয়াল করবেন টাকা আমরা পাচ্ছি নাকি টাকা দিচ্ছি। স্যার এটা কোশ্চেন ছিল, লাইক আমরা এটা বুঝবো কিভাবে যে এটা কারেন্ট অ্যাকাউন্ট, এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, এটা মানে কোন আইটেমটা কোথায় যাবে। হ্যাঁ হ্যাঁ এটার জন্য ওই যে কারেন্ট অ্যাকাউন্টের যে মানে নিয়ম আছে, যেমন কারেন্ট অ্যাকাউন্টে যাচ্ছে যেগুলো কারেন্ট বা রেগুলার বেসিসে যে কাজগুলো চলে, এক্সপোর্ট ইম্পোর্ট এবং এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যে আইটেমগুলো, ঠিক একইভাবে ক্যাপিটাল অ্যাকাউন্টে যাচ্ছে হচ্ছে লং টার্ম আইটেম। আপনি যখন একটা বাড়ি কিনেন সেটা কি 1 বছরের জন্য কেনেন না 1 দিনের জন্য কেনেন? তো এই দীর্ঘদিনের আইটেমগুলো যাবে ক্যাপিটাল অ্যাকাউন্টে। আর এটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টে ডেইলি বেসিস যে আইটেমগুলো আছে যেগুলো 1 বছরের জন্য করা হচ্ছে, স্বল্পকালীন ইনভেস্টমেন্ট এবং বিভিন্ন জিনিসগুলো এইগুলোই আসবে। আমরা একটা শিট দিয়ে দেবো, শিটে মোটামুটি আছে যে কোন কোন আইটেমগুলো কোথায় যাবে, এবং মেন বেসিস কিন্তু এই তিনটা। কারেন্ট অ্যাকাউন্টে প্রত্যেকটা চলমান কাজ চলবে যেটা রেগুলার বেসিসে চলে। ক্যাপিটাল অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট যেগুলো আছে এইগুলো আসবে যেটা দীর্ঘমেয়াদী 1 বছরের বেশি। আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টে সেসব আইটেমগুলো আসবে যেটা 1 বছরের কম বা 1 বছরের মধ্যে। আচ্ছা আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ছিল তাই না? ইয়েস স্যার এটা হবে অ্যাড। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করলে কি আমাদের দেশে টাকা আসে না? ইয়েস স্যার সেটাই। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কত ছিল? 75 তাই তো? ইয়েস স্যার 75 মিলিয়ন বিলিয়ন। তারপরে হচ্ছে অ্যাসেটস ফান্ডিং, আচ্ছা অ্যাসেট ফান্ডিং এর পরে কি ইনফ্লোস ছিল নাকি আউটফ্লোস ছিল? অ্যাসেট ফান্ডিং ইনফ্লোস ছিল না? ইনফ্লুয়েন্স ইনফ্লোস মানে কি টাকা আসছে না গেছে? আসছে, স্যার। আসছে তার মানে যোগ। আরেকটা বিষয় ছিল হচ্ছে ইরর এন্ড অমিশন, বুঝতে পারছেন? যেহেতু এটাকে কিছুই বলা নাই, ইরর এন্ড অমিশন এটাকে ইনফ্লোস হচ্ছে নাকি আউটফ্লোস হয়েছে, আমরা এটাকে ইনফ্লুয়েন্স হিসেবে দেখাতে পারি। ঠিক আছে? তবে কোশ্চেনে থাকলে সবসময় চেষ্টা করা হয় এটা ইনফ্লো অথবা আউটফ্লো লিখে দেওয়া। ঠিক আছে? স্যার যদি এরকম কাজ কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে কি ইনফ্লুয়েন্স হিসেবে লিখবো? ওইখানে আপনারা কোশ্চেন ইনফ্লুয়েন্স লিখে রাখেন, কারণ এটা
ইনফ্লুসই হবে। স্যার এই শীটটার মধ্যে কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের কয়েকটা মানে অনেক যে অ্যান্টিগুলো আছে সবগুলো কি দেওয়া আছে? ধরো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট অথবা ক্যাপিটাল অ্যাকাউন্ট। মানে আমরা যখন হিসাব বিজ্ঞান 19-এ করেছি ওখানে তো আগেই কিছু ধারণা দেওয়া থাকতো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে এই অ্যান্টিগুলো হবে, এগুলো জান এরকম কিছু পাবো আমরা আপনাদের এই হ্যাঁ, হ্যাঁ, বাহ। আচ্ছা, আপনাদের ওই অঙ্কে ছিল না এই ইরর্স এন্ড অমিশনস, ওখানে ব্র্যাকেটে ইনফ্লুস লিখে রাখেন। অঙ্কটা, হ্যাঁ, ম্যাথে ইনফ্লুস লিখে রাখেন। ইনফ্লো মানে কি? এই টাকাটা আপনি পেয়েছেন। এবার যোগ করেন তো। স্যার 105 স্যার 115 কোশ্চেনে ইনফ্লোসটা লিখে রাখেন। স্যার 115 স্যার। আপনাদের যে অঙ্কটা ছিল ওখানে ইনফ্লোসটা লিখে রাখেন, পরবর্তীতে এটা বুঝতে সহজ হবে। আর অঙ্ক আসলে বা সাধারণত ইনফ্লো বা আউটফ্লো যদি এরকম কিছু থাকে যেটা আসলে কি মানে কনফ্লিক্টিং বিষয়, সেক্ষেত্রে এটা এক্সপ্লেন বা পড়ে দেওয়া থাকবে বা উল্লেখ করে দেওয়া থাকবে। 75 25 কত? এই যোগফল কত হয়েছে? 115 এই 415। 115 ফিনান্সিয়াল অ্যাকাউন্ট মানে এটা সারপ্লাস, তাই তো? यस सर। 115। শেষ হয়েছে এ পর্যন্ত সবার? Yes, sir. এই পেছনে গল্প না লিখছেন আপনারা সবাই? यस सर। এখন এই তিনটা যোগ করে দিলেই মাইনাস ফিগারগুলো মাইনাসে চলে যাবে, প্লাস ফিগারগুলো তিনটা প্লাসে চলে আসবে, ব্যাস হয়ে যাবে। বুঝে দিব? जी सर। আচ্ছা, टाइप करते हो की है ये टाइप भी अकाउंटिंग में जा रहे थे ना আরেকটা স্যার না ওইটাই। ओके ओके মানে এই কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কত ছিল? ব্যালেন্স অফ करंट बैलेंस है सर माइनस 474 474 মিলিয়ন, তাই তো? यस सर। আচ্ছা, এরপরে আর দুইটা লিখে ফেলেন। ব্যালেন্স অফ कैपिटल अकाउंट ক্যাপিটাল अकाउंट আর হচ্ছে ব্যালেন্স অফ फाइनेंशियल এইটা কত ছিল? ক্যাপিটাল অ্যাকাউন্ট কত ছিল জানো? कैपिटल 426 426। यस सर। আর ওটা ছিল হচ্ছে 115 যোগ করেন তো কত আসে? স্যার ক্লাসে 67 প্লাস 67 67। এদিকে আমাদের আসছে আমাদের হাতে হ্যাঁ, এটা আপনার হাতে পজিটিভ মানে প্লাস নাকি মাইনাস? প্লাস আছে তাহলে হাতে আছে। এই কত ছিল জানো? 67 67। ঠিক আছে, দেখেন তো যোগ বিয়োগে ভুল গেলে কিন্তু সমস্যা। আমি যদি যোগ করে দেখি না, বুঝছেন? जीरो सब बुझছো স্যার 67 তো হয়, তাই না? ঠিক আছে, এইটাই ছিল হলো ব্যালেন্স অফ পেমেন্টের মূল জিনিস। বুঝা গেল? আমাদের আরেকটা আইটেম ছিল, আপনারা বলে যে পড়ছেন এর আগে, ব্যালেন্স অফ ট্রেড। অনেক সময় এটা একটু ঝামেলা পাঠায়, ভাইবা বোর্ডে বা বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করে, বলেন তো ব্যালেন্স অফ পেমেন্ট আর ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে পার্থক্য কি? একটা জিনিস মনে রাখবেন, ব্যালেন্স অফ পেমেন্ট যেটা এতক্ষণ আপনাদেরকে দেখানো হলো, এটা হলো সম্পূর্ণ অংশ, এর বাইরে আর কিছু নাই। আর ব্যালেন্স অফ ট্রেড মানে হচ্ছে যেগুলো ট্যানজিবল আইটেমস আছে, মনে করেন এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এই দুইটার ভেতরে। মনে করুন
যে আপনি বিদেশ থেকে একটা গাড়ি কিনে আনছেন, এটা কি ট্যাক্সেবল নাকি ইনট্যাক্সেবল? স্যার ট্যানজিবল। ট্যাক্সেবল। তাহলে আপনি যেসব ট্যাক্সেবল আইটেম ইম্পোর্ট করেন এবং এক্সপোর্ট করেন, এই দুইটার পার্থক্য হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। ট্রেড একটা জিনিস হচ্ছে কি, একটা সহজ জিনিস মনে রাখবেন, আমাদের ট্রেড মানে কি? ব্যালেন্স অফ ট্রেডের কথা বলা হচ্ছে না, মানে ব্যালেন্স অফ পেমেন্ট আর ব্যালেন্স অফ ট্রেড। এই ট্রেডের বিষয়টা হচ্ছে অলওয়েজ ট্যাক্সেবল, মনে থাকবে তো? ইয়েস স্যার। টিতে ট্রেড, টিতে ট্যাক্সেবল, মনে থাকবে না? মানে ব্যালেন্স অফ ট্রেডে সবসময় ট্যাক্সেবল ইম্পোর্ট এবং এক্সপোর্টের পার্থক্যটা দেখাবে। মনে করেন আপনার দেশের টোটাল ইম্পোর্ট এবং এক্সপোর্ট হচ্ছে দুইটা। আপনি আমেরিকা থেকে একটা গাড়ি কিনছেন, সেটা মনে করেন 10 লক্ষ টাকা। আপনি মনে করেন অন্য একটা দেশে আপনি যে কোনো একটা জিনিস পাঠাইছেন, বা যে কোনো হয়তো কি আপনি হয়তো আপনার দেশে বিভিন্ন প্লাস্টিক দ্রব্য আছে, সেটা অন্য দেশে পাঠাইছেন, সেটা হয়তো বা 3 লক্ষ টাকা। তার মানে আপনি এক্সপোর্ট করছেন যেটা ট্যাক্সেবল, সেটার হচ্ছে কত টাকা? আপনি হচ্ছে ইম্পোর্ট করছেন 10 লক্ষ টাকা, আর এক্সপোর্ট করছেন কত? 3 লক্ষ টাকা। তো দুইটার পার্থক্য কত? 7 লক্ষ। এইটাই হচ্ছে আপনার ব্যালেন্স অফ ট্রেড। এখন মনে করেন আপনি এর ভিতরে কিছু মনে করেন সার্ভিস রিলেটেড যে বিষয়গুলো আছে, এগুলো পাঠাইছেন। সাপোজ আপনি ডাক্তার পাঠাইছেন অনেকগুলো, বুঝেন না? করোনার ভিতরে একটা সময় ছিল না, ডাক্তাররা যখন সেবা দিতে চাইলেন না, তখন বলছিল না যে আমরা বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসবো। তখন যদি বিদেশ থেকে ডাক্তার আনা হতো, তখন কিন্তু এটা ব্যালেন্স অফ ট্রেডে আসতো না, কারণ ওই ডাক্তারের সেবাটাকে আমরা ধরতে পারি না, পারি না। তো এই যে সার্ভিস যেগুলো, এইগুলো আসবে না। কিন্তু আমরা যখন প্রোডাক্টটা দেখবো, তখন যদি দেখি যে এই প্রোডাক্টটা ট্যাক্সেবল, যেটা আসলে টাচ করা যায়, যেটা আসলে সাবস্টেন্স আছে, তাহলে সেটা কি হবে? আমাদের ব্যালেন্স অফ ট্রেডে আসবে। এটা হচ্ছে মূল জিনিস। তারপরে মনে রাখবেন, ব্যালেন্স অফ ট্রেড মানে হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ভিতরে যে আইটেমগুলোকে টাচ করা যায় বা ট্যাক্সেবল, এইসব আইটেমগুলোর পার্থক্য। আর ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে টোটাল, সেটা হতে পারে ট্যাক্সেবল, হতে পারে নন ট্যাক্সেবল, হতে পারে, সেটাই। ক্লিয়ার? তো এটাই আজকে এ পর্যন্ত। আমাদের নেক্সট ক্লাসে আমরা আরো কিছু অঙ্ক করবো, আর সেটাই বাকিগুলো বলে দেখবো।